প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না কিন্তু একদম সহজ। আপনারা নিশ্চয়ই অনেকবার বাসায় রান্নাও করেছেন। আজকে আমি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলায় একদম ঝটপট। যারা আগে কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও কিভাবে একদম ঝটপট প্যাকেট মশলা দিয়ে একদম সুন্দর একটা পারফেক্ট বিয়েবাড়ির মতো বিরিয়ানি রান্না করতে পারেন, সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কথা খুব না বাড়িয়ে আমরা ডিটেইলস একটা রান্নার রেসিপি দেখতে যাচ্ছি। তো চলুন আমরা রান্না শুরু করি। রান্না শুরুর আগে কিন্তু কিছু প্রিপারেশান থাকে, সেই প্রিপারেশনগুলো আমরা আগে করে নিব। প্রথম আমরা এখানে কিছু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ, এটা আমি একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কাঠবাদামগুলো কিন্তু আর কিশমিশগুলো একদম ফুলে গেছে, এই যে খোসাগুলো আলাদা হয়ে গেছে। এভাবে দিলে হাত দিয়ে প্রেস করলে দেখবেন বাদামগুলো এভাবে খোসা দিয়ে বের করে ফেলা যায়। একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে 10 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এই যে বাদামগুলো আমরা নিয়ে নিয়েছি, সাথে কিশমিশ। এখানে প্রায় 20টার মতো বাদাম আছে, আর কিশমিশ আছে 2 টেবিল চামচের মতো। তার সাথে এখানে নিয়েছি আমরা আদা, স্লাইস করে নিয়েছি। এখানে 2 থেকে আড়াই ইঞ্চির মতো আদা আমি এখানে নিয়েছি, আড়াই ইঞ্চির মতো আদা। বড় বড় 2টা যে রসুন হয়, বড় রসুনগুলো 2টা রসুনের কোয়া সব নিয়ে নিয়েছি এখানে একসাথে। তারপর তো এখানে যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ, ভেজানোর পর আরেকটু ফুলে উঠেছে। আর এখানে আছে কাঠবাদাম। কাঠবাদাম প্রায় 20টার মতো কাঠবাদাম এখানে আমরা ব্যবহার করেছি। আপনারা চাইলে পেস্তা বাদাম বা চীনাবাদাম দিয়েও করতে পারেন, তবে কাঠবাদাম দিলে ফ্লেভারটা ভালো আসে। এখানে নিয়ে দিয়েছি জয়ফল, একটা বড় জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর জয়ত্রী। এই জয়ফল জয়ত্রী সব কিছু এখানে ব্লেন্ড করে, দেখুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি আজকে। আর এই চালটাকে আমরা আগে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 5 কাপের মতো, চায়ের কাপের 5 কাপ পোলার চাল নিয়েছি। এই চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে এখন এটাকে ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রেখে রান্না শুরু করলে চাল দেওয়ার সময় আসতে আসতে 15-20 মিনিটের মতো সময় লাগবে, তার মধ্যে চালটা ভালো করেই ভিজে যাবে। এখন এখানে নিয়ে নিচ্ছি আমরা তেল 2 কাপের মতো, আমি এখানে সয়াবিন তেল নিচ্ছি একবারে। এই তেলটাতেই কিন্তু আমরা পুরো রান্নাটা করব, মাংস ভাজা, মাংস রান্না, তারপরে একদম ফাইনাল আমরা এই তেলেই রান্না করব। তো 2 কাপ দেখে অনেকে ভয় পেয়ে যাবেন না যে এত তেল কেন। তেলটা গরম হতে থাকবে, আর তার মধ্যে আমরা এখানে মুরগিটা একটু মেরিনেট করে নেব। এর মুরগি আমি একদম রেগুলার সাইজের থেকেও ছোট করে কেটেছি। মুরগি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করব, তো ছোট ছোট টুকরো করে করলে হয় কি যে মুরগির ভেতর পর্যন্ত মশলাগুলো যায়, লবণটা ঢোকে ঠিক মতো, খেতে ভালো লাগে। আপনারা চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, কাটা বাছার পরে এখানে 1.5 কেজি আছে। তো আমি 2 চামচ উঁচু উঁচু করে 2 চা চামচ এখানে লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব হাফ একটা লেবুর রস। আপনারা যদি মেপে দেন, টেবিল চামচে যদি মেপে দেন যেটা, তাহলে এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস আছে, 1.5 টেবিল চামচের মতো লেবুর রস আছে। ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসে। মুরগির যে একটা স্মেল থাকে ওইটা আসে না, লেবুর রসের কারণে সেই স্মেলটা চলে যায়। আর মুরগিটা অনেক জুসি হয়। আমরা যে মুরগিটা ভাজবো, রান্না করব, মুরগিটা কিন্তু অনেক রাবারি হয়ে যাবে না বা রাফ হয়ে যাবে না। অনেক মুরগির ভেতরের যে ময়েশ্চারটা সেটা থাকবে, জুসিনেসটা থাকবে। যে ভালো করে এটাকে মেখে আমরা এখন একদম আগুন গরম তেল যেটা হয়, ফুটন্ত টকবক করে, দেখুন মুরগি দেওয়ার সাথে সাথেই কীভাবে তেলটা একদম হয়ে গেছে, মনে হচ্ছে আগুন ধরে যাবে তেলে। এরকম একদম হাই হিটেই আমরা মুরগিটাকে ভাজবো, কারণ আমরা লো হিটে যদি ভাজি, মুরগিটা ভাজতে অনেক সময় লাগবে। মুরগির ভেতরটা অনেক জুসিনেস চলে যাবে, ময়েশ্চার চলে যাবে, মুরগিটা অনেক রাফ হয়ে যাবে। একদম হাই হিটেই এটাকে ভাজতে হবে। আর দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দেবেন, কারণ তেল ছিটকে ওঠার কিন্তু সম্ভাবনা আছে। দরকার হলে চামচ দিয়ে বা এরকম যে স্প্যাচুলা থাকে সেগুলোর সাহায্যে মুরগিটা তেলে দিবেন। একটু এপিট উপিট করে 2 পাশ আমরা এরকম নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখুন এরকম যখন একটা বাদামি কালার চলে আসবে, গোল্ডেন ব্রাউন একটা কালার যখন আসবে, তখন আমরা মুরগিগুলোকে ভাজা মুরগিগুলোকে তুলে ফেলবো।
এই যে আমরা ঝাঁঝরি দিয়ে এরকম তেল ছেঁকে হচ্ছে মুরগিটা তুলে ফেলবো। বাকি মুরগিগুলোকেও আমরা হচ্ছে এভাবে মানে পুরো মাংসটাকে আমরা এভাবে একটু হচ্ছে বাদামি করে হাই হিটে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আমি প্রায় 2/3 কাপের মতো, মানে বড় সাইজের যে পেঁয়াজগুলো হয়, 2টা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। 2/3 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম, কারণ বিরিয়ানি খিচুড়ি এগুলোতে যদি আপনি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করেন তাহলে কিন্তু এটার জন্য হচ্ছে বিরিয়ানিটা অনেক সময় অনেক সফট হয়ে যায়, মানে পেঁয়াজের কারণে বিরিয়ানিটা শেষ পর্যন্ত পানির পরিমাপটা এলোমেলো হয়ে যায়, মানে বেশি সফট হয়ে যায়, যেটা আমরা চাচ্ছি না। তার সাথে হচ্ছে এখানে দিয়ে দিলাম আমরা কাঁচামরিচ ফালি। ফেনার কারণে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, প্রচুর যেহেতু মাংস ভেজেছিলাম আমরা এই তেলের মধ্যে, তো এই জন্য একটু ফেনা উঠেছে। আপনারা হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিবেন, হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা যেন ভালো করে একটু ভাজা হয়। একটু যখন কালার চেঞ্জ হবে তখন হচ্ছে আমরা ওই যে মশলাটা করে রেখেছিলাম প্রথমে, বাদাম, কিশমিশ, আদা রসুন আর হলো জয়ফল জর্দি, সেই মশলাটা, বাটা মশলাটা আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবেন। এখনই হচ্ছে ফেনাটা চলে যাবে, কারণ এখানে আমরা বাটা মশলা ব্যবহার করেছি আর মশলায় যথেষ্ট পানি ছিল। এই যে দেখুন, এখনই আস্তে আস্তে ফেনাটা একদম চলে যাবে। এই মশলাটাকে হচ্ছে আমরা ভালো করে একটু এখানে ভেজে নেব, যেহেতু পানি আছে পানিটা তেলের মধ্যে একটু শুকিয়ে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা এখানে জয়ফল জর্দি কেন ব্যবহার করেছি। প্যাকেট যে মশলাগুলো হয় প্যাকেটে কিন্তু 1 কেজি পরিমাণ মশলা দেয়া থাকে। এই যে রাঁধুনির এই প্যাকেট মশলাটা আমি আজকে ব্যবহার করব। এটা দিয়ে সবসময় রান্না করি, আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা আমরা দিয়ে দিলাম, পুরো 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। মানে যেটা বলছিলাম, রাঁধুনির যে প্যাকেট মশলাগুলো হয় এই 1 প্যাকেটে কিন্তু আপনার 1 কেজি পরিমাণ মাংসের বিরিয়ানির রেশিওতে মশলাগুলো দেয়া থাকে। তো আমরা যেহেতু এখানে 1.5 কেজি পরিমাণ হচ্ছে মাংস ব্যবহার করেছি, সেই জন্য এক্সট্রা আমরা একটু জয়ফল জর্তিক ব্যবহার করব, আর একটু ধনিয়া জিরার গুঁড়াও এক্সট্রা ব্যবহার করব। আর যদি আপনারা 1 কেজি পরিমাণ মাংসে রান্না করেন তাহলে কিন্তু এই যে এক্সট্রা জয়ফল জর্তিক, ধনিয়া জিরা এগুলো কিছুই দেওয়ার দরকার নেই, শুধু প্যাকেট মশলাটা দিলেই হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে, দিয়ে দিলাম 1 চা চামচ হচ্ছে জিরার গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এইটুকু মশলাই আমরা হচ্ছে, আর এই যে লবণ দিয়েছি কিন্তু খুব সামান্য, কারণ মুরগি ভাজায়ও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। আবার এই যে প্যাকেটের মধ্যেও কিন্তু কিছুটা লবণ দেয়া থাকে, আপনারা লবণটা একটু বুঝে ব্যবহার করবেন যেন বেশি না হয়ে যায়। এখন সব কিছুকে আমরা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করিনি। মশলার যে বাটা মশলার যে পানিটা ছিল সেটার মধ্যেই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমরা মশলা যে রেখেছিলাম বাটিতে, সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আমি খুব ডিটেইলে আপনাদের আজকের রেসিপিটা দেখাচ্ছি, যাতে একদম নতুন যারা কখনো বিরিয়ানি রান্না করেনি তারাও যেন এই রেসিপি ফলো করে একদম পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করতে পারেন, সেজন্য। যে মশলাগুলো কষাতে কষাতে দেখবেন যে কষানো হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তেল ছেড়ে দেবে উপর থেকে, তারপরে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, খুব সুন্দর একটা স্মেল দেখবেন বের হবে এই সময়ে, তখন বুঝলেন মশলাটা কষানো হয়ে গেছে। অবশ্যই একটু ভালো করে কষাবেন, নয়তো বাদামের কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে, মানে কাঁচা কাঁচা বাদামের একটা গন্ধ থাকবে, যেটা ভালো লাগবে না। একদম ভাজা ভাজা হওয়ার পরে এই যে মাংসগুলো আমরা এটার মধ্যে, ভাজা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাংসগুলোকেও আমরা খুব ভালো করে এই যে মশলার সাথে মিশিয়ে নেব, একটু কষানোর মতো করে নেব মাংসটা। আর এই মাংসটা যখন ভাজা হয় লেবুর রস আর লবণ দিয়ে, ওই পর্যায়েই কিন্তু খাওয়া যায়, মানে এই জিনিসটা এমনিতেই মজা হয়। তো এরপর যখন আমরা মশলা দিয়ে আরও ভালো করে মিক্স করে রান্না করি তখন এই জিনিসটা খেতে কিন্তু একদম লাজবাব হয়। এই যে ভালো করে আমরা মশলার সাথে একটু চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা বিফ দিয়েও করতে পারেন, বিফটা ভাজার প্রয়োজন নেই, শুধু কষিয়ে এভাবে রান্না করলেই হবে। প্রসেস কিন্তু বাকিটা সেম থাকবে, আর হচ্ছে ওটা হচ্ছে এক্সট্রা ভাজতেও হবে না, একদম সরাসরি ভাজার পর থেকে স্টেপগুলো ফলো করলেই হবে। খুব সামান্য পরিমাণে গরম পানি আমরা এখানে অ্যাড করে দিলাম কষানোর পরে। এটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটার মধ্যে একটু যেন এই মশলাটা ঠিকমতো ঢোকে, সেরকম, খুব বেশি না। খুব বেশি পানি দিলে কিন্তু মাংস আবার অতিরিক্ত সফট হয়ে ভেঙে যেতে পারে। আমরা জাস্ট এখানে 1 কাপের মতো একদম গরম পানি এখানে দিয়ে দিলাম।
পানিটা দেওয়ার পরে যখন এরকম টকবক করে ফুটে উঠবে, আমরা তখন দিয়ে দেবো এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই দুধটা দিলে মানে আপনি পানির সাথে দুধটা গুলিয়ে দিতে পারেন, আর হচ্ছে এভাবেও মানে গুঁড়া দুধটাও দিয়ে দিতে পারেন। মানে যে 1 কাপ পানি দিলাম ওটার সাথেও আপনি 3 টেবিল চামচ দুধ মিশিয়ে মানে দুধ বানিয়ে সেটাকেও দিতে পারেন লিকুইড করে, আর এভাবে গুঁড়া দুধটাও দিয়ে দিলেও হয়। কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন, এটার মানে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই গুঁড়া দুধটা এখন ব্যবহার করলে। এই যে এই পর্যায়েও কিন্তু এটা খাওয়া যায়, মানে এটা অনেক, এই জিনিসটাও মজা হয়। এখন আমরা দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো এখানে আমি টমেটো সস, আবার বাসায় বানানো টমেটো সস ব্যবহার করেছি। এই টমেটো সসটা দিলে একটা শাহি ফ্লেভার অ্যাড হয়, বিয়েবাড়ির মতো একটা শাহি ফ্লেভার অ্যাড হয়। আপনি যখন জিনিসটা খাবেন তখন বুঝতে পারবেন যে না, এটা ডিফারেন্ট কিছু একটা আছে। দিয়ে দিলাম 1 কাপের মতো, মানে 1 কাপ বলতে ওই যে কেওড়া জলের যে ক্যাপটা থাকে, উপরের মুখ যেটা থাকে হচ্ছে বোতলের সিপি যেটা থাকে, সেই 1 ক্যাপের মতো হচ্ছে এখানে কেওড়া জল, মানে 1 চা চামচের মতো কেওড়া জল আপনি এখানে অ্যাড করে দেবেন। এটা অবশ্যই মাংসের সাথে ব্যবহার করবেন, তাহলে হচ্ছে স্মেলটা ভালো আসে। পুরোটাই যদি আপনি একদম সবার শেষে কেওড়া জল অ্যাড করেন, মানে তাহলে দেখা যায় যে মাংস খাওয়ার সময় মানে যে শাহি যে ফ্লেভারটা থাকার কথা বা আসার কথা সেটা আসে না। তাই বলে কিন্তু কেওড়া জলের কোনো স্মেল থাকবে না, এই জন্যই খুব কম পরিমাণে 1 চা চামচের মতো ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে, বাট কেওড়ার কোনো ফ্লেভার আপনি পাবেন না। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব, পানিটা যেন শুকিয়ে যায় আর সব কিছু যেন চিকেনের মধ্যে মশলাটা ঢোকে সেই জন্য। এই যে দেখুন তেল একদম উপরে ভেসে উঠেছে, আর আমাদের পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এই যে মাংসগুলো যেরকম করে মানে যদি এক্সট্রা পানি থাকে তাহলে একটু হাই হিটে এভাবে শুকিয়ে নেবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছি কিন্তু একদম মাংস থেকে। এখন আমরা আস্তে আস্তে হচ্ছে এখানে মাংসগুলো মানে রান্নাটা হয়ে গেলে আমরা মাংসগুলোকে আলাদা করে রাখবো। এটার মধ্যে চাল দিয়েও রান্না করা যায়, সেটা একটু মানে অনেকে যারা নতুন আছেন, যেহেতু আজকে নতুনদের জন্য রেসিপি শেয়ার করা, তারা হচ্ছে পানির রেশিওটা বুঝতে পারবেন না, সেই জন্য আমি আজকে মাংসটা আলাদা করেই আপনাদেরকে পানির রেশিও ওভাবে বুঝিয়ে দেব। এই যে আমাদের মাংস রান্না কিন্তু শেষ, এখন এই মাংসগুলোকে আমরা আলাদা করে তুলে ফেলবো। সব মাংসগুলোকেই আমরা একটু আলাদা করে তুলে তারপর যে মানে তেলটা থাকবে তার মধ্যেই আমরা মাংসটাকে ভেজে তার মানে চালটা ভেজে তারপর রান্না করব। আর চালটাও কিন্তু আমি পানি ঝরিয়ে দিয়েছি, রান্না করতে করতেই আপনারা 15-20 মিনিট হলে চালটার পানি ঝরিয়ে নেবেন। 20 মিনিটের বেশি চাল রাখার দরকার নেই, তাহলেও অনেক সময় কিন্তু চাল ভেঙে যায়। 15 থেকে 20 মিনিট রাখাই যথেষ্ট। চিনি গুঁড়া চাল এর বেশি ভিজিয়ে রাখার দরকার হয় না। এই যে ভালো করে মাংসগুলো সব আলাদা করে, আর কিছু মশলা আর তেল থাকবে যেটা অবশিষ্ট কড়াইতে, ওইটার মধ্যেই আমরা এখন চালগুলোকে ভেজে নেব। এই যে এই তেল মশলার মধ্যেই আমরা এখন চালগুলো ভেজে নেব। আর কিন্তু কোনো এক্সট্রা তেল আমরা ব্যবহার করছি না, কিংবা কোনো ঘিও আমরা ব্যবহার করব না। এই তেল মশলার মধ্যেই আমাদের বাকি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দিয়ে দিলাম এখানে চাল, 5 কাপ চাল, চায়ের কাপের 5 কাপ ব্যবহার করেছি। আপনারা হচ্ছে রেশিও এটাই, যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের মানে রাইসটা একদম পারফেক্টলি কুকও হবে আবার ঝরঝরাও থাকবে। চাইলে এই পর্যায়ে আপনি একটু তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু মানে তেলটা খুব বেশি ব্যবহার করতে যাচ্ছি না, কারণ বিরিয়ানির তেল কিন্তু সবগুলোই খাওয়া হয়ে যায়। মাংসের তেল দেখা যায় অনেক সময় আমরা আলাদা করে শুধু মাংসটা নিয়ে তেল আলাদা করে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি বা এই টাইপের জিনিসে কিন্তু তেল যত ব্যবহার করবেন পুরোটাই কিন্তু কনজিউম হয়ে যায়, তো পরবর্তীতে ওটা আমাদের শরীরেই যায়। তো এই জন্য হচ্ছে যতটা কম তেল ব্যবহার করে রান্না করা যায় সেই চেষ্টাই করেছি। চালগুলোকে একটু ভালো করে মশলার সাথে একটু ভেজে নেবেন, যে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। এই পর্যায়ে পানি দিয়েও কিন্তু তার মধ্যে চাল দিয়ে দেওয়া যায়, সেভাবেও আমার রেসিপি শেয়ার করা আছে, আপনারা সেরকমও করতে পারেন, আর এভাবে চালটা ভেজেও নিতে পারেন। দুইভাবেই করা যায়, দুইটা জিনিসই মজা হয়। আমরা পানি দিয়ে দিলাম এখানে, যেহেতু আমরা 5 কাপ চাল নিয়েছি চায়ের কাপের, তো আমরা এখানে 10 কাপ পানি ব্যবহার করেছি।
অনেকে হচ্ছে একটু ভেজানো চালে কম পানি দেন। আমার মনে হয় কি ওই রকম দিলে মানে চালটা ঠিকমতো, কারণ একেকটা চালের এক এক রকম রেশিও থাকে, চালটা ঠিকমতো ফুটে না। তো এইজন্য আমি একদম দ্বিগুণ পানি ব্যবহার করি। এতে হচ্ছে পারফেক্টভাবেই মানে চালটা সিদ্ধও হয় আর রান্নাটা ঝরঝরেও হয় আলহামদুলিল্লাহ। পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। দুধটা দিয়ে হচ্ছে ভালো করে একটু মিক্স করে দিতে হবে, যেন পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর চালও যেন মানে কোথাও দলা পেকে না থাকে, যেহেতু আমরা গরম পানি ব্যবহার করেছি, সেজন্য ভালো করে মিক্স করে দিয়ে দিলাম। এখন চালের জন্য আমরা এখানে 2 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এইটুকু চালের জন্য 2 চা চামচই যথেষ্ট, এর বেশি দরকার নেই। কারণ হচ্ছে মাংসের মধ্যেও আমাদের লবণ আছে, সেটাও আমরা যেহেতু ফাইনালি এটার সাথে মিক্স করব, তো এই পর্যায়ে লবণ বেশি হয়ে গেলে কিন্তু মানে জিনিসটা খেতে ভালো লাগবে না, মুখে লাগবে, লবণটা চড়া হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আমি এখানে লবণ, ভালো করে মিক্স করার পর এখানে 1 চা চামচের মতো আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এইটা দিলে হচ্ছে একদম বাবুর্চিতের মতো পারফেক্ট একটা টেস্ট আসবে। যদি কেউ স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু এটা যেহেতু আমরা প্রতিদিন খাচ্ছি না, একদিন হচ্ছে মাঝে সাঝে বিরিয়ানিতে দিলে একটু টেস্টটা আমার মনে হয় ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে যদি স্কিপ করেন তাহলে এই পর্যায়ে 1 চা চামচ চিনি ব্যবহার করবেন, তাতেও টেস্ট অনেকটা সেম আসবে। এই যে দেখুন চালটা আমরা কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে একদম মানে চালটা যখন ফুলে উঠবে, বলক আসবে, সেই পর্যায়ে হচ্ছে মানে এরকম গামাখা হয়ে যাবে পানিটা শুকিয়ে, তখন আমরা মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলোকে একটু ভালো করে দিয়ে এটার সাথে হচ্ছে আমরা মাংস কিন্তু দেখেন একদম পানি শুকিয়ে গেছে, মাংসে কোনো রকম পানি ছিল না। পানি থাকবে না, তাহলে কিন্তু পানির রেশিওটা ঠিক থাকবে না, পানি একদম শুকিয়ে নেবেন মাংসে। তারপরে হচ্ছে আর চালের পানিও যখন একদম শুকিয়ে গামাখা হয়ে আসবে, সেই পর্যায়ে মাংস আর চাল একসাথে মিক্স করবেন। যতটুকু নাড়াচাড়া করার এই পর্যায়ে করে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু এটাকে খুব বেশি নাড়া যাবে না, তাহলে একদম ভেঙে ভর্তা হয়ে যাবে। মিক্স যতটুকু করার মাংস এই পর্যায়েই করে নিতে হবে। যেভাবে একটু সময় নিয়ে আলতো হাতে উল্টে পাল্টে হচ্ছে মাংসগুলো আর চালগুলোকে আপনারা মিক্স করে নেবেন। বিরিয়ানি রান্না ঝরঝরে হওয়ার জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। এই যে এই পর্যায়ে যদি হচ্ছে ভালো করে মিক্স না করা হয়, পরে যদি আপনারা মিক্স করেন, দেখা যাবে যে চালগুলো ভেঙে যাবে, ভাতটা অনেক নরম হয়ে যাবে, মানে ঝরঝরে হবে না। আর যেহেতু আমরা কম তেলে রান্না করছি, এটা এমনিতেই একটু আঠালো একটা ভাব চলে আসে। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন, যে এই সময়ের পরে আর এটাকে খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে। এটা হচ্ছে জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। কাঁচামরিচটা দিয়ে আমরা যখন ফাইনাল দমে দিয়ে দেবো, তারপর এটাকে আর নাড়বো না। যে কাঁচামরিচটা দিয়েও হচ্ছে আমরা একটু কাঁচামরিচ যেন ভেতরে যায় সেরকমভাবে একটু এটাকে নেড়ে দিচ্ছি। এখন ফাইনালি আমরা এটাকে ঢেকে দেব। 5-7 মিনিট একটু দমে দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে চুলার আঁচ অবশ্যই লোতে রেখে আমরা এটাকে দমে দেব, একদম লো করে। 5-7 মিনিট দমে দেওয়ার পরে আমরা এখানে আর 1 থেকে 1.5 চা চামচের মতো কেওড়া জল, মানে এটা হচ্ছে ফাইনাল একটা টাচ, যে স্মেলটা আমরা নাকে পাই, যে ভালো একটা সুগন্ধ আসে, সেটা হচ্ছে আমরা এখানে যে অ্যাড করে দেব 1.5 চা চামচের মতো কেওড়া জল। এই যে কেওড়া জলটা আমরা অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে জাস্ট হালকা হাতে একটু উল্টে পাল্টে দেবো, যেন কেওড়া জলটা ভিতরে যায়, কারণ এই পর্যায়ে কিন্তু এটা প্রায় হয়ে গেছে। দিয়ে আমরা দমে রেখেছিলাম। এখন কিন্তু আমাদের রান্না পুরোপুরি শেষ আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করবেন না, একদম সরাসরি পরিবেশন করে দিতে হবে, কারণ বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। জাস্ট একটু আপনাদের উঠিয়ে দেখাচ্ছি আমি। দেখুন একদম কম তেল মশলা, কোনো ধরনের এক্সট্রা তেল নেই। তারপরে হচ্ছে ঘি কিন্তু আমরা ব্যবহার করিনি, চাইলে এই পর্যায়ে একটু ঘিও ব্যবহার করা যায়, আরও সুন্দর ঘ্রাণ আসে, চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন।
এই যে দেখুন রাইসগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে, কিন্তু তার মধ্যে ঝরঝরাও আছে। এখন এই জিনিসটাকে আমরা পরিবেশন করে দেব। দারুণ মজার, একদম সহজ। আমি একদম ডিটেইলে সময় নিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। আপনারা তারপরে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর যদি কোনো রেসিপি দেখার থাকে, জানার থাকে, সেটাও আপনারা লিখবেন, আমি অবশ্যই সেই রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।